জমে থাকা গ্যাস থেকেই সায়েন্স ল্যাবে বাণিজ্যিক ভবনে বিস্ফোরণ, ৩ জনের মৃত্যু, আহত অর্ধশত। সীতাকুণ্ডের ধ্বংসস্তূপ থেকে আলামত সংগ্রহ, অনুমোদনহীন কার্বন ডাই অক্সাইডকে কারণ বলছে তদন্ত কমিটি। কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, ২,০০০-এর বেশি বসতঘর পুড়ে ছাই। অনুদান নয়, প্রতিশ্রুত বকেয়া চাই স্বল্পোন্নত দেশ, এলডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি অর্থ বছরে বেড়েছে রপ্তানি আয়, ইতিবাচক ধারায় রেমিট্যান্স প্রবাহ। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। সাথে থাকছি আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে এছাড়াও যা থাকছে: ছেউরিয়ার আখড়াবাড়িতে লালন স্মরণ উৎসব, বাউল সাধুদের মিলন মেলায় ধর্ম বর্ণ ভুলে মানুষের জয়গান। সুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাস থেকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় 3তলা ভবনে বিস্ফোরণ হয় বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসির বোমা নিষ্ক্রিয়কারী দল। বিস্ফোরণে মৃত্যু হয়েছে 3 জনের, আহত হয় প্রায় 50 জন। সকাল 11টার কিছু আগে শিরিন ম্যানশনের 3 তলায় বিকট শব্দে বিস্ফোরণের পর ভবনটিতে আগুন ধরে যায়। আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। সায়েন্স ল্যাব মোড়ের পাশেই বাণিজ্যিক এই ভবনের 3 তলায় বিকট শব্দে বিস্ফোরণের পরপরই চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। বিস্ফোরণে ভবনটির 3 তলার চারদিকের দেয়াল, জানালার কাঁচসহ অনেক মালামাল উড়ে গিয়ে রাস্তার উপর পড়ে। ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু বুঝে ওঠার আগেই অনেকেই আহত হয়েছেন। গ্লাস ভাঙে যায়, ওইখানে আপনার গ্লাসে যে টুকরা আরও বিভিন্ন কিছু যায়। আমাদের দোকানের লোকেরা হাতে ঢুকছে, মাথায় ঢুকছে, প্যাডে ঢুকছে। আরও পাশের দোকানে কয়েকজন আছে মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে, প্যাডে আঘাতপ্রাপ্ত। আওয়াজের সাথে সাথে আমি বাইরে আসলাম, সব অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। কোনো রকমে আসি আমি উপরে উঠলাম, উপরে ওষুধের ধ্বংসস্তূপ পড়ে আছে এবং এখানে লোকজন লাশ পড়ে আছে। সাথে সাথে লোকজনে এখান থেকে লাশ উদ্ধার করে রাস্তা ফেললো। রাস্তা ফেলার পরে অ্যাম্বুলেন্স আসলো, 2টা লাশ ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। পরে ইনজুর্ড আরও 5-7 জন লোক ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। এতটুকু আমার দেখা। ঘটনার কিছু সময়ের মধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তারা জানান, বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। আমরা 4টে ইউনিট কাজ করছি, দ্রুত আগুন নির্বাপন করছি। এখন তো আমার ভবনটা অনিরাপদ। দুপুর 2টায় ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। তিনি জানান, নাশকতার তেমন কোনো আলামত পাওয়া যায়নি। এক্সপার্ট গ্রুপ থাকবে, তারা তদন্ত কমিটি করে তদন্তের মাধ্যমে মতামত দিতে পারবে যে আসলে এই বিস্ফোরণের কারণটা কী। তো এখন পর্যন্ত আমরা কনফার্ম না যে আসলে কারণ কী, তবে প্রাথমিক তদন্ত বা প্রাথমিক লক্ষণাদিতে প্রমাণিত হচ্ছে তো এটা একটা দুর্ঘটনা। বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই আসে পুলিশের বোমা ডিসপোজাল ইউনিট। কয়েক ঘন্টা কাজ শেষে অনুসন্ধানী টিমের প্রধান জানান, সুয়ারেজের লাইনে জমে থাকা গ্যাসের কারণেই বিস্ফোরণ হয়েছে। গত 2 দিনটা বন্ধ ছিল, এই বন্ধ থাকার কারণে এখানে এসি রুম, তো এসি রুম এর ভিতরে সামহাও গ্যাসটা জমা হয়েছে। এই গ্যাসটা বেশি কনসেন্ট্রেশন লাগে না, একটা 5 থেকে 11 মাত্রার কনসেন্ট্রেশন আমরা বলি বাতাসের সাথে, এই কনসেন্ট্রেশনে জমা হইলে হয়। তো ভিতরে আমরা যেটা দেখলাম যে এটা মারাত্মক ডিভাস্টেটিং হয়েছে। এত বড় স্কেলের ব্লাস্ট খুব কম আমাদের রিসেন্ট ইতিহাসে আমরা দেখতে পেয়েছি। একমাত্র এই মাত্রার বিস্ফোরণ গ্যাস হইলেই সম্ভব,
আদারওয়াইজ এক্সপ্লোসিভ বা অন্য কোনোভাবে এরকম বিস্ফোরণ সম্ভব নয়। এই ঘটনায় প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্ট এখন যেন ধ্বংসস্তূপ, বিধ্বস্ত আশপাশের বাড়িঘরও। ঘটনা তদন্তে গঠিত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। প্ল্যান্টে কার্বন ডাই অক্সাইড সিলিন্ডারে কোনো অনুমোদন ছিল না বলে জানিয়েছে কমিটি। আর বিস্ফোরণের জন্য কোম্পানির অবহেলাকেই দুষছেন স্থানীয়রা। বিপ্লব মজুমদার ও ইফরাজ নূরকে সাথে নিয়ে চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের পর রোববার আর কোনো মৃতদেহের সন্ধান পায়নি উদ্ধারকারীরা। এর মধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে তদন্ত কমিটি। একদমই প্রাথমিকভাবে আমরা ধারণা করছি যে এটার একটা এয়ার সেপারেশন কোলাম যেটি এই অক্সিজেন প্ল্যান্টের, সেখান থেকেই হয়তো এই যে ব্লাস্টটা হয়েছে সেটা সূত্রপাত হতে পারে। অক্সিজেন সিলিন্ডারের পাশাপাশি আমরা কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন সিলিন্ডারেরও এখানে আমরা দেখেছি যে রয়েছে, যদিও সেটির অনুমোদন তাদের ছিল না। 8 মাস আগেই পার্শ্ববর্তী বিএম কন্টেনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের পর সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে এলাকা জুড়ে বিরাজ করছে আতঙ্ক। বিস্ফোরণের ফলে আশপাশের এলাকা পরিণত হয় ধ্বংসস্তূপে। দুমড়ে মুচড়ে গেছে দুর্ঘটনা কবলিত প্ল্যান্টটি ও আশপাশের কয়েকটি ভবন। ভয়াবহ বিস্ফোরণ স্থানীয়দের কাছে এখনও দুঃস্বপ্নের মতো। ঘরবাড়ি যেগুলো আছে সব বাড়িঘরে গ্লাস টেলাস সব ভাঙিয়ে চুরি একবার সব শেষ। আমার বাড়ির বিল্ডিং আমার গায়ের উপর পড়তেছে, জর 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 করে পড়তেছে, কিন্তু একটু করে রক্ত পড়ে গ্লাস লাগে কাটা গেছে। হঠাৎ করে দেখি তো বাতাসটা আসার সময় গেলে লোহা আইছে, ইটে আইছে, পাথর আইছে, দুলবালু আইছে। দুর্ঘটনা কবলিত প্ল্যান্টটির অবস্থান ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ঘনবসতিপূর্ণ কদম রসুল এলাকায়। এখানে গড়ে উঠেছে আরও বেশ কিছু কারখানা। তদারকি না থাকায় প্রায়শ এসব কারখানায় দুর্ঘটনা ঘটছে বলে জানান স্থানীয়রা। এরা এটা লাগাই দিয়ে এখানে আছে, বই চা খাইতেছে, প্রেশার বরদাস্ত করতে পারে না, বাস্ট হয়ে গেছে। ফায়ার লাইসেন্স করলো, বিস্ফোরক লাইসেন্স করলো, পরিবেশ লাইসেন্স করলো, কিন্তু এটার প্রয়োগ নাই। এরকম দুর্ঘটনা যদি থাকে এদের নিরাপত্তা নেই, আমাদের নিরাপত্তা দিবে কে? একই কথা বলছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। ভবিষ্যতে এই এলাকায় গড়ে ওঠা বিভিন্ন শিল্প কলকারখানা সরকারি নীতি মানছে কিনা তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। সেফটি মেজার যেগুলো নেওয়ার পূর্ণাঙ্গ না নিয়ে থাকলে তো আমরা সবসময় ট্রাই করছি, আমাদের মতো করে অভিযান করছি, আমরা ভিজিট করছি। দুর্ঘটনা হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করছে জেলা প্রশাসন। বিস্ফোরণে এ পর্যন্ত নিহত হয়েছে 6 জন, হাসপাতালে ভর্তি আছে 30 জন। সীতাকুণ্ডের কদম রসুলের কেশবপুর এলাকায় ঘনবসতিপূর্ণ পরিবেশে গড়ে উঠেছে অসংখ্য শিল্প কলকারখানা। এসব কারখানার মধ্যেই রয়েছে রিরোলিং মিল, অক্সিজেন প্লান্ট সহ কেমিক্যাল কারখানা। এসব কারখানা স্থাপনের ক্ষেত্রে মানা হয়নি কোনো সরকারি নীতিমালা, ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে স্থানীয় সহ শ্রমিকরা। স্থানীয়দের দাবি অবিলম্বে এইসব কারখানা ঘনবসতিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হোক। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, ফৌজদারহাট, চট্টগ্রাম। কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। পুড়ে গেছে 2000-এর বেশি বসতঘর। বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ সরওয়ার কামাল জানান, কক্সবাজার ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ও বিভিন্ন সংস্থার প্রচেষ্টায় প্রায় 2 ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে 2000-এর বেশি বসতঘর পুড়ে গেছে। কিভাবে আগুনের ঘটনা ঘটছে সেটিও খতিয়ে দেখা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রতিশ্রুত বকেয়া পরিশোধ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, স্বল্পোন্নত দেশগুলো দান চায় না, পাওনা চায়। কাতারের দোহায় জাতিসংঘ এলডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বাকিটা জানাচ্ছেন ফারজানা শোভা। কাতার জাতীয় কনভেনশন সেন্টারে ৫ম জাতিসংঘ এলডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। আরও বক্তব্য দেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও বিশ্ব নেতারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বলেন, স্বল্পোন্নত দেশগুলোর প্রকৃত কাঠামোগত পরিবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। The pandemic and then the war in Ukraine
have dealt a major blow to LDC economies. The international community must renew its commitment for real structural transformation in LDCs. Our nations do not ask for charity. What we seek are our dues international commitments. বিশ্ব নেতাদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, বৈশ্বিক বাণিজ্যে অংশীদারিত্ব বাড়াতে স্বল্পোন্নত দেশগুলোর জন্য দীর্ঘমেয়াদী ঋণ ও টেকসই সহায়তা প্রয়োজন। The exemption under other WTO agreements enable us to boost agricultural production and combat hunger, malnutrition. The international technical assistance we received help us make concrete development plans. However, LDCs need sustained support, double their share of global trade. অভিবাসী শ্রমিকের সুরক্ষা প্রসঙ্গে সমন্বিত উদ্যোগের আহ্বানও ছিল শেখ হাসিনার কণ্ঠে। Our migrant workers need protection for their rights and well-being. We cannot fail the 226 million youth in LDCs. এর আগে জাতিসংঘ মহাসচিব গুতেরেসের সাথে বৈঠকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশেষ উদ্যোগ নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুরুত্ব দেন রোহিঙ্গা সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেয়ার উপরও। পরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথেও বিশেষ বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়নের বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাহী আদেশে মুক্তির মেয়াদ বাড়াতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে আবেদন করা হয়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সরকারি মামলাগুলোর ডিজিটাল কেস ট্র্যাকিং সিস্টেম উদ্বোধন শেষে মন্ত্রী আরও জানান, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে সরকারের বিভিন্ন দফতরের 90,000-এর বেশি মামলা বিচারাধীন রয়েছে। মামলা পরিচালনায় সমন্বয় ও তদারকির অভাবে 95% মামলায় হেরে যায় সরকার। ডিজিটাল কেস ট্র্যাকিং সিস্টেম সেটা কমিয়ে আনবে। জেলা জজ আদালতে সরকারি মামলাগুলো নতুন এই সিস্টেমে অন্তর্ভুক্ত করা হবে বলে জানান মন্ত্রী। আবেদন পেলে আমরা সেই ব্যাপারে সিদ্ধান্ত নিব। ধন্যবাদ। চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে রপ্তানি আয় বেড়েছে। ইতিবাচক ধারায় ছিল রেমিট্যান্সও। তবে অর্থনীতিবিদরা বলছেন দুটি ক্ষেত্রেই আরও ভালো করার সুযোগ রয়েছে। রপ্তানিতে বৈচিত্র্য আনতে তৈরি পোশাকের মতো সম্ভাবনাময় খাতে শুল্ক সুবিধা দেওয়ার পরামর্শ তাদের। মহিমা পলি রিপোর্ট। গতিশীলতা ধরে রেখেছে দেশের রপ্তানি খাত। আগের বছরের চেয়ে গেল ফেব্রুয়ারি মাসে বেড়েছে রেমিটেন্স। রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, লক্ষ্যমাত্রা পূরণ না হলেও সদ্যবিদায়ী ফেব্রুয়ারি মাসে পণ্য রপ্তানি থেকে দেশ আয় করেছে $463 কোটি। আগের বছরের একই সময়ের তুলনায় যা 7.81% বেশি। গত বছরের ফেব্রুয়ারিতে দেশের রপ্তানি আয় ছিল $429 কোটি 45 লাখ মার্কিন ডলার। এদিকে চলতি অর্থ বছরের প্রথম 8 মাস অর্থাৎ জুলাই ফেব্রুয়ারি সময় রপ্তানি আয় আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় বেড়েছে 9.56%। এ সময় পণ্য রপ্তানি থেকে আয় হয় $3,707 কোটি মার্কিন ডলার। আগের অর্থ বছরের একই সময় রপ্তানি আয় ছিল $3,384 কোটি মার্কিন ডলার। রপ্তানি আয় বাড়াতে সব খাতে বন্ডের সুবিধা দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। 14-15% মতো প্রবৃদ্ধি হয়েছে সব মিলিয়ে আরএমজি খাতে। আরএমজি এর মার্কেট শেয়ার আরো বেড়ে গেছে, সেটা এবছর প্রায় 85% কাছাকাছি চলে যাবে। এটা আরেকটা ভালনারেবিলিটি আমাদের জন্য, যে আমরা যে ডাইভার্সিফিকেশন করতে চাচ্ছি সেটা আমরা পাচ্ছি না, সেটা আরো দূরে সরে যাচ্ছে। কিছু রিস্ক তো আমাদের নিতে হবে। কাজে আমাদের মনে হয় যে আমাদের ওই বন্ডেড ফ্যাসিলিটি গুলো সবাইকেই দেওয়া উচিত, ছোট বড় সব এক্সপোর্টারকে দেওয়া উচিত। এগুলো না করতে পারলে আমরা বহুমুখীকরণ করতে পারবো না। গেল ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন $156 কোটি, যা আগের বছরের একই সময়ের চেয়ে 4.47% বেশি। তবুও অর্থনীতিবিদরা বলছেন রেমিটেন্স প্রত্যাশার চেয়ে কম আসছে। শ্রমিকরা বিদেশে যত বেশি যাবে রেমিটেন্স বাড়বে। মার্কিন যুক্তরাষ্ট্রে অল্প কিছু সংখ্যক লোক অধিবাসী বাস করে, তাই না? সেখান থেকে কিন্তু এখন সবচেয়ে বেশি রেমিটেন্স আসছে। অথচ সৌদি আরবিয়াতে তার চাইতে হয়তো 10-15 গুণ বেশি। অর্থনীতির বিদ্যমান চাপ সামাল দিতে রেমিটেন্স প্রবাহ আরও বাড়াতে হবে। পাশাপাশি রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মহিমা পলি,
একুশে টেলিভিশন। বিরতি নিচ্ছে, যখন ফিরছি তখন থাকছে। রাজধানীতে অর্ধেকেরও বেশি কোম্পানির বাসে ই-টিকিটিং, ভাড়ার সাথে কিলোমিটার উল্লেখ করার দাবি। স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরাতে নতুন আইনের খসড়া, আদালতের নির্দেশ ছাড়া চিকিৎসক নার্সকে গ্রেফতার নয়। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে রাজধানীতে অর্ধেকেরও বেশি কোম্পানির বাসে চালু হয়েছে ই-টিকিটিং পদ্ধতি, অথচ সরেজমিন চিত্র ভিন্ন। অনেক বাসই নিয়ম মানছে না, আর যারা মানছে তারা বাড়তি ভাড়াই আদায় করছে, আছে এমন অভিযোগও। টিকিটে ভাড়ার সাথে কিলোমিটার উল্লেখ করার দাবি যাত্রীদের, জানাচ্ছেন রিয়াজ সুমন। রাজধানীতে ৯৭টি কোম্পানির অধীনে ৫,৬৫০টি বাস চলাচল করে। যাত্রী হয়রানি বন্ধে গেল বছর ৩০টি কোম্পানির ১,৬৪৩টি বাসে চালু হয় ই-টিকিটিং পদ্ধতি। এরপর চলতি বছর জানুয়ারিতে আরও ১১টি কোম্পানির ৭১৭ এবং ফেব্রুয়ারিতে ১৩টি কোম্পানির ৯৪৭টি বাসকে আনা হয় এই পদ্ধতির আওতায়। তবে পথের চিত্র ভিন্ন, পুরোপুরি বাস্তবায়ন হয়নি ই-টিকিটিং। পাবলিকে মনে করেন দিতে চায় না, তেবু মনে করেন জোর করে তো মনে করেন নেয় না। কোনো যাত্রী নেয়, কোনো যাত্রী নেয় না। যাত্রীরা স্টাফরা মাইর দূরও করে দিচ্ছে। মেশিন তো সব স্টপেজে আসে না, এই কারণে। যাত্রীরা বললেন আগের নিয়মেই ভাড়া নেওয়া হচ্ছে তাদের কাছ থেকে। ফার্মগেট থেকে উঠলাম, শাহবাগ মোড়ে নামবো, 10 টাকা করে ভাড়া দিলাম, না কোনো টিকিট দেই নেই। না, টিকিট তো দেই না, হাতে টিকিট সিস্টেমই দেয় না। আবার যারা ই টিকিটিংয়ের মাধ্যমে ভাড়া নিচ্ছে তাদের বিরুদ্ধেও আছে অভিযোগ। গুলিস্তান থেকে বাংলা মোটর 10 টাকা ভাড়া, বাংলা মোটর থেকে কারণ বাজার কতটুকু দূর, 15 টাকার টিকিট ধরায় দিছে। কয় কিলোমিটার ভাড়া 15 টাকা, আমরা কি দিতেছি? কালকে যদি সে 20 টাকা 25 টাকা ধরায় দেয়, হ্যাঁ অবশ্যই কিলোমিটার উল্লেখ থাকতে হবে। সফটওয়্যার তো 14 টাকা হয় না, 15 টাকা সফটওয়্যার দিচ্ছে। যে 15 টাকা দিচ্ছে, আমরা 15 টাকা কাটছি। উনি বলছে যদি 15 টাকা ভাড়া না দেন তাহলে আর কখন উঠেন না, এবং উনি 15 টাকার স্লিপটাই হাতে দিছে। এমন বাস্তবতায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সরেজমিন পরিদর্শনে আসেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ। পরে সাংবাদিকদের বলেন অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করাই তাদের লক্ষ্য। দীর্ঘ বহু বছর পরে এই সিস্টেমটা আমরা চালু করছি। এটা 100% ঠিক করতে আরও সময়ের প্রয়োজন আছে, বাট আমাদের টিমগুলো রাস্তায় কাজ করতেছে। এদিকে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান ই টিকিটিং সার্ভিসটি চালুর জন্য সতর্ক করা হচ্ছে। যারা যাত্রী তাদেরকে আমরা এটা বোঝানোর চেষ্টা করেছি যে আপনি আপনার অধিকারটাকে বুঝে নেবেন। নিয়ম ভঙ্গ করলে 25,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে বলে জানায় বিআরটিএ। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আদালতের নির্দেশ ছাড়া চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যসেবা প্রদানকারী কাউকে গ্রেফতার করা অপরাধ হিসেবে গণ্য হবে। ভুল চিকিৎসা বা অবহেলার অভিযোগে হামলা ভাঙচুর হলে তা হবে জামিন অযোগ্য অপরাধ। তবে অভিযোগ প্রমাণিত হলে চিকিৎসকদেরও আনা হবে জেল জরিমানার আওতায়। স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানোর নতুন আইনের খসড়ায় এসব বিধান রাখা হচ্ছে, জানাচ্ছেন আহম্মদ বাবু। ভুল চিকিৎসার অভিযোগে হাসপাতাল বা ক্লিনিক ভাঙচুরের ঘটনা নতুন নয়। কখনো চিকিৎসককে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী, আবার অনেক সময় চিকিৎসক ও হাসপাতালের কর্মীদের চড়াও হতে দেখা যায় রোগীর স্বজনদের উপর। এসব ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসকরা কর্মবিরতিতে যান, চরম ভোগান্তিতে পড়েন সাধারণ রোগীরা। চিকিৎসা না পেয়ে রোগীর মৃত্যুর ঘটনাও ঘটে। চিকিৎসা ক্ষেত্রে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে 2014 সালে আইনের খসড়া তৈরি করে সরকার, যেখানে চিকিৎসকের সুরক্ষা ও রোগীর ক্ষতিপূরণ নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়। চিকিৎসকদের আপত্তির মুখে সেটি আর আলোর মুখ দেখেনি। 2018 সালে স্বাস্থ্য সেবা সুরক্ষা আইন নামে আরেকটি খসড়া প্রণয়ন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। নতুন খসড়ায় বলা হয়েছে ভুল চিকিৎসা বা অবহেলার অভিযোগে তদন্তের আগে কাউকে গ্রেপ্তার করা যাবে না। রোগীর স্বজনদের সহিংস আচরণ ভাঙচুরকে করা হয়েছে
জামিন অযোগ্য অপরাধ। অন্যদিকে অভিযোগ প্রমাণিত হলে চিকিৎসকের বিরুদ্ধে জেল জরিমানার বিধানও রাখা হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা আইনটি পাশের জন্য খুব শিগগিরই সংসদে তোলা হবে বলে জানান বিএমের সভাপতি। এই সরকারে আরও 2বার পার্লামেন্ট করার চান্স আছে। এই 2বার পার্লামেন্টের ভিতর দিয়ে আপনি এটা পার্লামেন্টে পাস করা, এটা একটা ব্যবস্থা করবেন। সবাই রেডি করে দিয়ে সেক্রেটারি সাহেব আরও রেডি করে দিছে। এখন উনি খালি আমাদের সাথে একবার কথা বলবেন কোনো প্লাস মাইনাস করা যায় কিনা। এটি পাশ হলে রোগী ও চিকিৎসক দুপক্ষের জন্যই ভালো হবে বলে জানান এই চিকিৎসক নেতা। এই স্বাস্থ্য সুরক্ষা আইনটা যদি করতে পারি, চিকিৎসক সমাজেরও লাভ হবে এবং জনগণও উপকৃত হবে। ছোট ছোট ভুলের কারণে চিকিৎসকদের অনেক বড় অর্জন ম্লান হয়ে যায় বলেও মন্তব্য করেন তিনি। এগুলো আচরণের জন্য খুব দুঃখ লাগে, নিজেরও খারাপ লাগে। কাকে এটা বলবো যে একটা ঘটনা সবগুলো ম্লান হয়ে গেল। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। বিপদাপন্ন জনগোষ্ঠীর কাছে মানবিক সহায়তা পৌঁছানোর পথ আরও প্রশস্ত করতে জেলা পরিষদ চেয়ারম্যানদের আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে জেলা পরিষদ চেয়ারম্যানদের মতবিনিময় সভার উদ্বোধনী অনুষ্ঠানে এ নির্দেশ দেন স্থানীয় সরকার মন্ত্রী। আরও বলেন, সরকারের বিভিন্ন মানবিক সহায়তা প্রকল্পে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক নেটওয়ার্ককে সম্পৃক্ত করলে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করা সম্ভব। জনপ্রতিনিধি ও আন্তর্জাতিক সেবামূলক সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগে উন্নয়ন টেকসই হবে বলেও মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী। দ্বারাই সম্ভব একটা দেশকে খুব দ্রুত উন্নতির জায়গায় নিয়ে যাওয়ার জন্য। উপজেলা চেয়ারম্যানরা ওইখানে রিপ্রেজেন্ট করবে অ্যাজ এ এক্স অফিসিও মেম্বার। তো ওনারা যখন এখানে থাকবে তাহলে জেলা পরিষদ কি সিদ্ধান্ত নিচ্ছে এটা তারা জানবে। আর আপনিও ইচ্ছে এই জেলা পরিষদের সিদ্ধান্তগুলো তৃণমূল পর্যায়ে পর্যন্ত আপনি পৌঁছাইতে পারবেন। এটা ছিল যে এটার উদ্দেশ্য। অর্থাৎ এখন আপনার টেরিটরি একটা আলটিমেট ডেস্টিনেশন, প্রত্যেক ইন্ডিভিজুয়ালের কাছে আপনার মেসেজ কনভে করার জন্য যাবে। নির্মাণাধীন বঙ্গবন্ধু রেল সেতু সরঞ্জাম নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামার পতাকাবাহী জাহাজ। দুপুরে বন্দরের 8 নম্বর জেটিতে জাহাজটি নোঙর করে। পরে সেতুর কাজের 1556 মেট্রিক টন সরঞ্জাম খালাস শুরু হয়। খালাস শেষে এগুলো নৌপথে সিরাজগঞ্জে নির্মাণাধীন বঙ্গবন্ধু রেল ব্রিজ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে। বন্দর কর্তৃপক্ষ জানায় 2 সপ্তাহ আগে ভিয়েতনাম থেকে এসব সরঞ্জাম নিয়ে জাহাজটি ছেড়ে এসেছে। গম চাষে উদ্বুদ্ধ করতে নেত্রকোনা ও নোয়াখালীতে বিনামূল্যে সার ও বীজ দিচ্ছে কৃষি বিভাগ। তবে নেত্রকোনায় খেতে পোকার আক্রমণে দুশ্চিন্তায় কৃষক। উৎপাদন খরচ ওঠা নিয়ে সংশয় তারা। তবে প্রথমবারের মতো নোয়াখালী সুবর্ণচরে গম আবাদ করে বাম্পার ফলনের আশায় কৃষক। নেত্রকোনা ও নোয়াখালী প্রতিনিধির তথ্যচিত্রে মাসুমা আলিসার প্রতিবেদন। নেত্রকোনার বেশিরভাগ ক্ষেতে পোকার আক্রমণে হতাশ চাষিরা। এবার উৎপাদন খরচ ওঠা নিয়েই শঙ্কায় কৃষক। এবছর যে আমরা গম চাষ করছি, বিআরএস অফিস থেকে যে আমরা গম কিনে আনছি, এই ফসল ভালো হইছে না, পোকা ধরে লাইছে। বীজ আনছি হারাম থেকে বীজ আনি হারিয়া গম পালছি, গম উঠছেও কম। দিন দিন এই ফসলটা কমে যাচ্ছে, ফলন কমে যাচ্ছে বিভিন্ন রোগের কারণে। গম করলে নষ্ট হয়ে যায়, হয়ে গেটলা এই করে সেগুলো সঠিক দাম পাই না। কৃষি বিভাগ বলছে গমের আবাদ বাড়াতে কৃষকদেরকে বিনামূল্যে সার ও বীজ সহায়তা দেয়া হচ্ছে। পাশাপাশি তেলের চাহিদা পূরণে সরিষা আবাদেও উৎসাহিত করা হচ্ছে। লাশ প্রতিরোধী যে জাতগুলি আছে, যেমন বাড়ি গম 33, এছাড়াও নতুন নতুন কয়েকটি লাইন এসেছে। এগুলি গম গবেষণার মাধ্যমে কৃষকদেরকে উদ্বুদ্ধ করে আমরা যাতে আবারটি সম্প্রসারিত হয় এভাবে চেষ্টা করে যাচ্ছি। তুলনামূলকভাবে সরিষা ফসলে তাদের খরচ কম থাকায় এদিকে আমরা উদ্বুদ্ধ করতেছি। নেত্রকোনা এবার 720 হেক্টর গম আবাদের লক্ষ্য ধরা হয়। চাষ হয়েছে 726 হেক্টর জমিতে। নোয়াখালীর সুবর্ণচরে আগে কখনো গমের আবাদ হয়নি। কৃষি বিভাগের সহায়তায় 2022-23 অর্থ বছরে শতাধিক কৃষক প্রথমবারের মতো গম চাষ শুরু করেন। বাড়ি 30 জাতের উচ্চ ফলনশীল গমের বাম্পার ফলন দেখে আগ্রহ বেড়েছে সুবর্ণচরের কৃষকদের। প্রথমে আমার একটু ভয় ছিল যে কি ফসল হয় না হয়, তবে এখন দেখতেছি যে ফলন খুবই ভালো। আমরা সকল কৃষক আগামীতে গম চাষ করার জন্য আগ্রহী আছি। গমের আবাদ করছি, আল্লাহ দিলে ফসলেরও ভালো হয়েছে। আমরা গম খাতে কাজ করি, আমাদের সংসার
কৃষি বিভাগ বলছে দেশের ৮০% গমের চাহিদা মেটে আমদানিতে, তাই আমদানি নির্ভরতা কমাতে গমের আবাদে কৃষকদের সর্বোচ্চ সহায়তার আশ্বাস কৃষি কর্মকর্তার। আমরা আশা করি এই বছরে কৃষকদের থেকে দেখা দেখি সুবর্ণচর উপজেলায় গমের আবাদ আরো অনেক বেশি সম্প্রসারিত হবে। কৃষি বিভাগ বলছে এবছর সুবর্ণচরে ১০০ হেক্টর জমিতে গম আবাদ হলেও আগামী বছর তা কয়েক গুণ বাড়বে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। এবার লালন স্মরণ উৎসবের খবর। কুষ্টিয়ার ছেউরিয়ার বাউল সম্রাট লালন শাহের আখড়াবাড়িতে চলছে ৩ দিনের দোল উৎসব। বাউল সাধু বৈষ্ণবদের মেলা বসেছে লালন ধামে। ধর্ম বর্ণ জাতপাত ভুলে গাইছেন মানুষের জয়গান। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। দোল পূর্ণিমা তিথিতে কালী নদীর তীরে শিষ্যদের নিয়ে রাতভর গান বাজনা ও তত্ত্ব আলোচনা করতেন ফকির লালন শাহ। কালক্রমে তা পরিণত হয়েছে দোল বা লালন স্মরণ উৎসবে। উৎসব উপলক্ষে লালন সঙ্গীতের সুরের মূর্ছনায় মাতোয়ারা এখন বাউল ধাম। মাজারের আশপাশ ও মরাকালী নদীর তীর ধরে বাউলেরা ছোট ছোট আস্তানা গেড়ে সাঁইজিকে স্মরণ করছেন তারই গানে। তাদের সাথে সুর মিলাতে ভুলছেন না ভক্তরাও। ধর্মবর্ণ নির্বিশেষে হাজারো মানুষ সাঁইজির সান্নিধ্য পাওয়ার আশায় দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন এই স্মরণ উৎসবে। বিভিন্ন সাধুগুরু এখানে আসে, তাদের সাথে অন্তরের অন্তরস্থল থেকে তাদের সাথে আমাদের একটা আলিঙ্গন হয়। এখানে আত্মার টানে সাঁইজির ধামে আসি এবং পরস্পরের সাথে একটা সৌহার্দ্য বিনিময় হয়। পরম্পরা সে আত্মার মিলন ঘটে, তখন আমরা এই ভালোবাসা নিয়ে আমরা দেশে ফিরি। কোনো আমন্ত্রণ নেই, চিঠিপত্র নেই, তবু মানুষ মনের টানে ছুটে আসেন আখড়াবাড়িতে, সামিল হন সহজ মানুষের মিলন মেলায়। যদি কেউ সঠিকভাবে তার ভিতরে নিজেকে আত্মস্থত করতে পারে এবং নিজের সত্তাটাকে নিজে চৈতন্য জ্ঞানে উদ্বুদ্ধ করতে পারে, তখনই তার ভিতরে দোল সৃষ্টি হবে। প্রতিটা মানুষকে একবার এসে দেখে যাওয়া উচিত যে এখানে সব ধর্মের মানুষ কিভাবে একসাথে এখানে ধর্ম পালন করে যাচ্ছে। শনিবার সন্ধ্যায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সমর ইসলাম, একুশে টেলিভিশন। বিরতি, যখন ফিরছি তখন থাকছে। গাজীপুরের সড়ক মহাসড়কে ময়লার ভাগাড়, দুর্গন্ধে দুর্ভোগ পথচারীদের। প্রবল ঝড় ও ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের 5 অঙ্গরাজ্য, নিহত 10। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। ময়লা আবর্জনায় ভাগাড়ে পরিণত গাজীপুরের সড়ক মহাসড়কগুলো। উটকো গন্ধে দুর্ভোগে পথ চলতি মানুষ। আর এমন পরিস্থিতির জন্য পরস্পরের উপর দায় চাপাচ্ছে সিটি কর্পোরেশন ও সড়ক বিভাগ। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। ৩২৯.53 কিলোমিটার আয়তনের গাজীপুর সিটি কর্পোরেশনের জনসংখ্যা প্রায় ৬৫ লাখ, শিল্প কারখানা প্রায় ২,০০০, অথচ নেই কোনো বর্জ্য ব্যবস্থাপনা। নগরের প্রায় সড়ক, অলিগলি, বিভিন্ন স্থানে স্তূপ করে আছে ময়লা আবর্জনা। ছড়াচ্ছে দুর্গন্ধ, ঝুঁকি বাড়ছে রোগ সংক্রমণের। এখানে ময়লা ফালায় রাখছে, আমাদের যাইতে অনেক অসুবিধা হয়, খুবই দুর্গন্ধ, ভালো লাগে না। মাছির জ্বালায় খুব এই জায়গায় বসবাসই করা যায় না। শ্বাসপ্রশ্বাসের সমস্যায় মাঝে মাঝে মনে করেন ডাক্তারের কাছে যাওয়া লাগে। আমাদের বাসায় এখানে আমরা থাকতে পারি না। আমি তো এই যে গন্ধে মনে করেন যে আমার শ্বাসের সমস্যা। এটার কোনো প্রতিকার নাই, প্রতিকার আমরা পাই না, পাবো না কোনোদিন আর মনে হয়। সড়ক বিভাগ বলছে যেখানে সেখানে ময়লা না ফেলার নির্দেশনা থাকলেও তা মানছে না সিটি কর্পোরেশন। এটা আমরা একা বলে এই প্রবলেম সমাধান হবে না। এটা একটা সবার সহযোগিতা, সবার একটা চাপ থাকলে সিটি কর্পোরেশন হয়তো এই একটা ব্যবস্থা নিতে পারে। আর সিটি কর্পোরেশন বলছে নির্দিষ্ট কোনো স্থান না থাকায় সড়কের পাশে গলিতে গলিতে ফেলতে হচ্ছে আবর্জনা। জেলা প্রশাসন জানিয়েছে বাঘার বানাতে চলছে জমি অধিগ্রহণ। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপন্ন করার যে প্রকল্প, এই প্রকল্পটা আমরা বাস্তবায়ন করতে পারলে গাজীপুরের যে বর্তমান যে চিত্র, এটার সম্পূর্ণ পরিবর্তন হবে বলে আমি আশা রাখি।
তাদেরকে আমরা 100 বিঘা জমি অধিগ্রহণ করে দিচ্ছি। এই অধিগ্রহণের কার্যক্রম চলমান, খুব দ্রুত হবে। গাজীপুর সিটি কর্পোরেশন হয় 2013 সালে। প্রতিষ্ঠার 10 বছর পেরিয়ে গেলেও শিল্প অধ্যুষিত এই নগরটি উন্নয়নে নেই কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা। খুশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। ব্যবসা বাণিজ্যের সংবাদ। জেনারেটর রপ্তানি করতে চায় এনার্জি প্যাক পাওয়ার জেনারেশনের অঙ্গ প্রতিষ্ঠান গ্লাড। এক্ষেত্রে সরকারের নীতি সহায়তা জরুরি বলছেন উদ্যোক্তারা। গাজীপুর থেকে ফিরে আরও জানাচ্ছেন মেহেদি হাসান। 1995 সাল থেকে জেনারেটর বিপণন করছে এনার্জি প্যাক। 2015 সাল থেকে গ্ল্যাড জেনারেটর নামে দেশেই সংযোজন করছে প্রতিষ্ঠানটি। বছরে 20 কিলোভোল্ট অ্যাম্পিয়ার থেকে শুরু করে 1250 কিলোভোল্ট অ্যাম্পিয়ার ক্ষমতার 500 ডিজেল জেনারেটর উৎপাদনে সক্ষম এই কারখানা। আজকে এই 2023-এর আজ পর্যন্ত আমাদের 1000তম ইউনিট আমরা তৈরি করেছি জেনারেটর, এবং আমাদের ক্যাপাসিটি হচ্ছে 20 কেভিএ থেকে 1000 কেভিএ পর্যন্ত আমরা প্রোডাকশন করেছি, এবং প্রত্যেকটা সেক্টরে আমাদের এই জেনারেটরগুলো খুবই ভালোভাবে এবং কমপ্লিট কাস্টমারের স্যাটিসফ্যাকশন অনুযায়ী চলছে। আমাদের এটা দেখছেন আমরা টেস্টিং ল্যাবে দাঁড়িয়ে আছি। আমাদের এখানে 1500 কেভিএ পর্যন্ত আমরা জেনারেটর তৈরি করতে পারি, এবং এটা টেস্ট করার ফুল ক্যাপাসিটি এনার্জি প্যাকের আছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, জেনারেটর উৎপাদনে 12 থেকে 15% পর্যন্ত মূল্য সংযোজন করছেন তারা। সরকারের নীতি সহায়তা পেলে মূল্য সংযোজনের পরিমাণ আরও বাড়ানো সম্ভব। পাশাপাশি ডিজেল চালিত জেনারেটর রপ্তানিরও সম্ভাবনা দেখছে প্রতিষ্ঠানটি। আশেপাশে দেশগুলোতে যেন আমরা এক্সপোর্ট করতে পারি, গভর্নমেন্ট লেভেলে ওই রকম নেগোসিয়েশন করতে হবে যেন আমাদের প্রোডাক্টগুলো ওখানে ট্যাক্স ফ্রি প্রোডাক্ট হিসেবে যেতে পারে। আমি ইম্পোর্ট করা যেই জিনিসগুলো আমি এক্সপোর্ট করব, ইম্পোর্টের ক্ষেত্রে যেন আমাদেরকে স্পেশাল সাপোর্ট গভর্নমেন্ট আমাদেরকে দিতে পারে, এবং সেক্ষেত্রে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটও কম্পিটিটিভ প্রাইসে আমরা প্রোডাক্টগুলো এক্সপোর্ট করতে পারবো। গ্ল্যাড এখনও পর্যন্ত দেশের একমাত্র জেনারেটর সংযোজন কারখানা বলেও জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। জানাবো খেলার খবর। বাংলাদেশ ইংল্যান্ড ওয়ানডে সিরিজের খবর জানাচ্ছি শুরুতে। সাগর পাড়ে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ হোয়াইট ওয়াশ এড়ানোর। সেই মিশনে ইংলিশদের বিপক্ষে শক্তিশালী রূপেই ফিরতে চায় টাইগাররা। সংবাদ সম্মেলনে এমন ভাবনাই জানিয়েছেন টাইগারদের স্পিন কোচ রঙ্গনা কেরাত। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 3 ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে শুরু হবে কাল দুপুর 12টায়। পারভেজ খোকনের রিপোর্ট। ঘরের মাঠে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে লড়াই করে 3 উইকেটে হার। সিরিজ বাঁচাতে দ্বিতীয় ওয়ানডেতে অসহায় আত্মসমর্পণ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচ, তাই হোয়াইট ওয়াশ এড়ানোর মিশন। তৃতীয় ওয়ানডে সামনে রেখে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিয়েছে লাল সবুজেরা। ব্যাটিং বোলিং অনুশীলনে ব্যস্ত সময় কাটান সাকিব তামিমরা। টানা 2 হারের ক্ষত ভুলে বাংলাদেশ ফিরতে চায় শক্তিশালী রূপে। ঘুরে দাঁড়ানোর সুযোগও দেখছেন টাইগারদের স্পিন কোচ রঞ্জনা হেরাত। It's not easy to in a losing side, but you know this is part and parcel of this game. So in that case, we need to come back strongly. So we are looking for that challenge, as well as do well against England in the last one day against England. অন্যদিকে সিরিজ জিতে ফুরফুরে মেজাজে আছে সফরকারী ইংলিশরা। বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখতে শেষ ম্যাচেও জয়ী চোখ জস বাটলারদের। পারভেজ খোকন, 21 টেলিভিশন। স্প্যানিশ লা লিগায় রাতে রিয়াল বেটিসের বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত খেললেও ঘরোয়া সব আসরে যেন ছন্দপতন ঘটছে লুকা মদ্রিচদের বিপক্ষে জয়ী চোখ রিয়াল বেটিসের। ইংলিশ প্রিমিয়ার লিগের বিগ ম্যাচে আজ লিভারপুলের মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। আনফিল্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 10:30টায়। চ্যাম্পিয়ন্স লিগ বা প্রিমিয়ার লিগ কোনো টুর্নামেন্টই সুবিধাজনক স্থানে নেই লিভারপুল।
24 ম্যাচ শেষে 39 পয়েন্ট নিয়ে টেবিলের 6 নম্বরে আছে গতবারের রানার্স আপরা। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে প্রিমিয়ার লিগের শীর্ষ 4-এ থাকতেই হবে অলরেডদের। সে লক্ষ্যে বাকি ম্যাচগুলোতে পয়েন্ট হারাতে চায় না ক্লপের শিষ্যরা। এদিকে 24 ম্যাচে 49 পয়েন্ট নিয়ে 3-এ আছে ম্যানচেস্টার ইউনাইটেড। শীর্ষ 4-এ নিজেদের স্থান পাকা রাখতে জয় ভিন্ন কিছুই ভাবছে না রেড ডেভিলরা। শেষ করব সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জমে থাকা গ্যাস থেকে সায়েন্স ল্যাবে বাণিজ্যিক ভবনে বিস্ফোরণ, 3 জনের মৃত্যু, আহত অর্ধশত। সীতাকুণ্ডের ধ্বংসস্তূপ থেকে আলামত সংগ্রহ, অনুমোদনহীন কার্বন ডাই অক্সাইডকে কারণ বলছে তদন্ত কমিটি। কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, 2000-এর বেশি বসতঘর পুড়ে ছাই। অনুদান নয়, প্রতিশ্রুত বকেয়া চাই স্বল্পোন্নত দেশ, এলডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি অর্থ বছরে বেড়েছে রপ্তানি আয়, ইতিবাচক ধারায় রেমিটেন্স প্রবাহ। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।